আসসালামু আলাইকুম, স্বাগত চ্যানেলের সংবাদে। এখনকার সংবাদ আয়োজনে আপনাদের সাথে আছে আমি আনিকা জাহিন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজির সংবাদ শিরোনামগুলো। সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। শুক্রবার সৌদি সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদ উল ফিতর। ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব নিহত বলে ইসরায়েলের দাবি। নিরাপত্তা প্রধান লারিজানিকে হত্যার প্রতিশোধে তেল আবিবে ইরানের ক্লাস্টার বোমা হামলা। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমনের জানাজার নামাজে স্বজন সহকর্মী বিশিষ্টজনদের অংশগ্রহণ। গুণী শিল্পীর প্রতিভার কথা স্মরণ। পঞ্চগড়ে কর্মহীন ও দরিদ্র মানুষের মাঝে ট্রাই ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ। মানবিক উদ্যোগে বিশিষ্টজনদের প্রশংসা। এবং ক্রমবর্ধমান চাহিদার সাথে কমছে প্রাকৃতিক সম্পদ। প্রকৃতি সংরক্ষণে ধর্মীয় নির্দেশনা মানতে সংশ্লিষ্টদের তাগিদ। শ্রুতি দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। বুধবার সন্ধ্যায় সৌদি আরবের শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় শুক্রবার সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে পালিত হবে পবিত্র ঈদ উল ফিতর। ঈদ উল ফিতরের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হবে মক্কার পবিত্র কাবা ঘরে। সৌদি আরব থেকে এমওয়াই আলাউদ্দিনের রিপোর্ট। ঈদ উল ফিতরের তারিখ ঘোষণার সাথে সাথেই সৌদি আরব, আরব আমিরাত, বাহরাইন, ওমান, কুয়েত ও কাতার সহ সর্বত্র বইছে ঈদের আনন্দ। এর আগে বুধবার সৌদির আকাশে শাওয়াল মাসের চাঁদ না দেখা যাওয়ায় শুক্রবার ঈদ উল ফিতরের তারিখ ঘোষণা করেন দেশটির সুপ্রিম কোর্ট। গতকাল আমাদের সবারই মন খারাপ ছিল যে রমজান চলে যাচ্ছে, মনের মধ্যে একটা আফসোস থেকে যাচ্ছিল। যদি একটা রোজা হয় আলহামদুলিল্লাহ, সেটা আমরা পেয়ে গেছি। এবং সবচেয়ে বড় জিনিস, শুক্রবারে আপনার দুটো ঈদ পালিত হচ্ছে, একটা জুমার নামাজ আর একটা আমাদের ঈদ উল ফিতর। আল্লাহু আকবার। সৌদি আরবে ঈদ উল ফিতরের সর্ববৃহৎ জামাত অনুষ্ঠিত হবে মক্কার পবিত্র কাবাঘর ও মদিনা মসজিদে নববীতে। স্থানীয়দের পাশাপাশি ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে প্রস্তুতি নিচ্ছেন প্রবাসীরা। আমাদের একটাই দিনই প্রবাসীদের, আমরা এই ঈদটাকে আমরা অনেক উৎসবপূর্ণভাবে আমরা এটা পালন করি এবং আমরা জাঁকজমকপূর্ণ আমরা সবাই একসাথে মিলিত হই এবং আমরা প্রবাসীরা অনেকটা একঘেয়েমি জীবন পালন করি। এই সুযোগে এখন আমরা আমাদের এই ঈদের আনন্দটা আমাদের বেশ আনন্দ। ঈদের নামাজে অংশ নিতে 16টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত ধর্মপ্রাণ মুসলমানরা মক্কা মদিনায় অবস্থান করছেন। প্রথম আমরা আসলে উমরা পালনের উদ্দেশ্যে আমরা মদিনা হয়ে তারপরে মক্কাতে আসবো, তো সেই হিসেবে আমরা আসলে এবার ঈদটা মক্কাতে পালন করছি। এটা একটা খুব বিশেষ একটা অনুভূতি, কারণ এখানে বিভিন্ন দেশ থেকে সারা পৃথিবীর মুসল্লিরা এখানে আসবেন, একই সাথে তাদের সাথে একই কাতারে সালাত আদায় করবো। ঈদের জামাত, লাখ লাখ মুসল্লি। আরবে যারা ঈদ পালন করবেন বিশেষ করে পবিত্র মক্কা এবং মদিনায়, এবং তাদেরকে এবং যারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে উমরা পালন করতে আসছেন তারা যাতে সুশৃঙ্খলভাবে ঈদের নামাজ অংশগ্রহণ করতে পারে, এই বিষয়ে স্থানীয় নাগরিকদের এবং যারা প্রবাসী আছে তাদের সহযোগিতা কামনা করেছেন এখানকার প্রশাসন। এই ছিল পবিত্র ঈদ উল ফিতর নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। এবার ইরান যুদ্ধের 20তম দিন। ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। এর আগে ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে ক্ষেপণাস্ত্র হামলায় হত্যা করে ইসরায়েল। ইরানের আধা সামরিক বাহিনী বাসিজের প্রধান গোলাম রেজা সোলাইমানিকেও হত্যা করা হয়েছে। লারিজানি হত্যার প্রতিশোধ নিতে তেল আবিবে ক্লাস্টার ওয়ারহেডযুক্ত গুচ্ছ বোমা হামলা চালিয়েছে তেহরান। ইরানে 5000 পাউন্ড ওজনের শক্তিশালী ডিপ পেনিট্রেটর বা বাংকার বাস্টার বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আলী লারিজানির খুনিদের চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। তিনি বলেন, প্রতিটি রক্তের মূল্য রয়েছে যা এই শহীদদের খুনিদের অচিরেই পরিশোধ করতে হবে। এবারে অন্যান্য সংবাদ। রাজধানীর মোহাম্মদপুরে রাতভর চলা ছিনতাই বিরোধী বিশেষ অভিযানে 8 জন চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। মোহাম্মদপুর অপরাধ অঞ্চলের এডিসি জুয়েল রানা বলেছেন, ঈদ যাত্রায় ঢাকার বাইরে যাওয়া পরিবারগুলো নিরাপত্তার জন্য চাইলে মূল্যবান সামগ্রী থানায় জমা রাখতে পারবেন। এনামুল কবির রূপমের রিপোর্ট।
রাজধানীর সবথেকে অপরাধপ্রবণ এলাকা হিসেবে বিবেচনা করা হয় মোহাম্মদপুর থানা এলাকাকে। মাদক, চাঁদাবাজি, বিশেষ করে ছিনতাইকারীদের দৌরাত্ম্য এত বেশি যে এলাকাবাসী স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতেও ভয় পান। মাঝে মাঝে ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান হলেও নিয়ন্ত্রণে আসেনি অপতৎপরতা। বুধবার রাতে তাই চলে ছিনতাই বিরোধী বিশেষ অভিযান। নিয়মিত অভিযান, টহল এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমাদের কার্যক্রমের ফলে এবারের রমজান জনগণের কাছে স্বস্তিদায়ক। যদি মনে করেন যে কোনো মূল্যবান সামগ্রী, স্বর্ণালংকার বা অন্য যে কোনো সামগ্রী যদি মনে হয় যে তাদের ঢাকা শহরে রেখে যাওয়াটা অনিরাপদ মনে করেন, সেক্ষেত্রে থানায় এসে কিন্তু জিডি করে ছবি ভিডিও তুলে পর্যাপ্ত প্রমাণ সহ রেখে যেতে পারবেন। ঈদের পরে সে আবার আমরা সেগুলো আবার ফেরত নিতে পারবেন। এক ছিনতাইকারীর কাছে পাওয়া যায় ধারালো চাপাতি। উদ্ধার করা হয় ছিনতাই হওয়া মোবাইল টেলিফোন। ছিনতাইয়ের প্রবণতা আপনার অনেক কমে এসেছে, তারপরেও দুই একটা ছিনতাইয়ের ঘটনা যেটা ঘটেছে বিশেষ করে এই রমজান মাসে, আমরা কিন্তু সাথে সাথে দেখা গেল 10 ঘন্টা 20 ঘন্টা বা একদিনের বেশি লাগে নাই আমরা ধরতে সক্ষম হয়েছি। মাদক, ছিনতাই ও চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে মোহাম্মদপুর থানা পুলিশ। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট অভিনয়শিল্পী ও রেডিও ভূমি 92.8 FM এর স্টেশন চিফ শামস সুমনের স্ত্রী জিনাত শামস, দুই ছেলে জুবায়ের শামস ও জুনায়েদ শামস এবং মেয়ে জাইনা শামস বুধবার রাতে লন্ডন থেকে দেশে ফিরেছেন। রাতেই তারা শামস সুমনের মরদেহ সহ রাজশাহীর উদ্দেশ্যে রওনা হন। আজ দুপুরে রাজশাহীতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। গত মঙ্গলবার সন্ধ্যা 6:43 রাজধানীর ল্যাবেড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। চ্যানেল আই কার্যালয়ে বুধবার সকাল 11টায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনয়শিল্পী, চ্যানেল আইয়ের অনুষ্ঠান পরিচালক এবং রেডিও ভূমির স্টেশন চিফ শামস সুমনের প্রথম জানাজার নামাজ চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে বুধবার। এতে অংশ নেন স্বজন, সহকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিশিষ্টজনেরা। চ্যানেল আই কার্যালয়ে শামস সুমনের জন্য শোক বই খোলা হয়েছে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। আপনার কেসটা তো কোর্টে, তাছাড়া এসব বিষয় নিয়ে আমি বাড়িতে কথা বলা পছন্দ করি না। মঞ্চ, ছোট পর্দা কিংবা বড় পর্দা, অভিনয়ের প্রতিটি মাধ্যমে শামস সুমন রেখে গেছেন নিজের স্বতন্ত্র ছাপ, ভালোবাসা আর নিষ্ঠার গভীর স্বাক্ষর। কাল থেকে একটা নতুন টিউশনি শুরু হবে। মঙ্গলবার সন্ধ্যা 6:43 রাজধানীর ল্যাবেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রাতেই তাঁর নিথর দেহ নিয়ে আসা হয় প্রিয় কর্মস্থলে। বুধবার সকাল থেকেই শামস সুমনের সহকর্মী, বন্ধু ও দীর্ঘদিনের সহযোদ্ধারা চ্যানেল আই প্রাঙ্গণে ভিড় করেন তাঁকে শেষবারের মতো দেখার জন্য। শোক, স্মৃতি আর ভালোবাসার মিশ্রণে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। শামস সুমন শুধু আমাদের এখানে একজন কর্মরত আমাদের সহকর্মী ছিলেন না, তার সাথে আমাদের সম্পর্ক ছিল অসম্ভব রকম ঘনিষ্ঠ একটা সম্পর্ক ছিল, স্নেহের সম্পর্ক ছিল, ছোট ভাই তুল্য ছিল। আজকে এখানে আপনাদের উপস্থিতি দেখে এটা আরও পরিষ্কার হলো যে তার সাথে শুধু আমাদের না, এই শিল্প সংস্কৃতি অঙ্গনের প্রতিটি মানুষের সাথে তার সম্পর্ক কত নিবিড় ছিল আপনাদের উপস্থিতি সেটা প্রমাণ করছে। শামস সুমনের এই হঠাৎ চলে যাওয়াটা, এটা আমরা মেনে নিতে পারি না। এটা খুবই বেদনা হতো। আমরা এত সুন্দর একটা বিশেষ দিনে, রমজান মাসে, এবং সবচেয়ে বড় কথা যে 27 রমজানে তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ তাকে বেস্ট নসিব করুক। পরিবারের পক্ষ থেকেও শামস সুমনের স্মৃতিচারণ করা হয় গভীর বেদনা ও ভালোবাসায়। যদি আমার ভাইয়ের কোনো আচরণ, কোনো কথা আপনাদেরকে কষ্ট দিয়ে থাকে, তাহলে পরে আমি করজোড়ে আমার পরিবারের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করতেছি। আমার ভাইকে আপনারা মাফ করে দিন দিল থেকে। ভালো ছিল, আপনারা সবাইকে শামস সুমনকে মাফ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। যদি কোনো দেনা পাওনা থাকে, ছোটন যেভাবে বলে গেল, আমিও জিম্মেদারি নিচ্ছি, আমাকে জানাবেন, ইনশাআল্লাহ আমরা এটা ফুলফিল করব। এরপর অনুষ্ঠিত হয় জানাজার নামাজ। নীরব প্রার্থনায় সবাই কামনা করেন তাঁর আত্মার শান্তি। আল্লাহু আকবার।
আল্লাহু আকবার আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দীর্ঘদিনের সহকর্মী, বন্ধু এবং রাজশাহীর সহপাঠীরা ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান প্রিয় মানুষটিকে। আমাদের ওই সময়ের যে তারুণ্যের যে উজ্জ্বলতা, সেই সময় যেটা বহন করছিল, আজকের এই মৃত্যুর আগ পর্যন্ত তাকে সেরকমই প্রাণবন্ত দেখেছি। 82, 83, 84 থেকে 90 পর্যন্ত সুমন যেমন সননের সঙ্গেই সেখানে ছিল। আমরা 90-এর আন্দোলনের সময়ও সুমন রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোটের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিল। যে প্রতিষ্ঠানে তিনি নিষ্ঠা, সৃজনশীলতা ও ভালোবাসা দিয়ে নিজেকে উজাড় করে দিয়েছেন, সেই প্রিয় কর্মস্থল থেকেই বিদায় নিলেন নিঃশব্দে, অসংখ্য মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে। শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ শামস সুমন। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ বলেছেন, আঞ্চলিক উন্নয়ন, বাণিজ্য ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক। চ্যানেল আইয়ের রেসপেক্ট রিভার্স অনুষ্ঠানে খায়রুল ইসলাম তুফানকে দেওয়া সাক্ষাৎকারে রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতার উপর গুরুত্বারোপ করেন তিনি। পরে দেশের জনগণ ও প্রবাসী বাংলাদেশিদের পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আমাদের সার্ক ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ব্রেইন চাইল্ড। ওনার একটা ভিশন ছিল এই অঞ্চলের সাউথ এশিয়ান দেশগুলোর কানেক্টিভিটি, আমাদের পিপল টু পিপল রিলেশন, আমাদের ব্যবসা বাণিজ্য, ট্রেড, কালচার, কৃষ্টি, স্পোর্টস সব কিছু কিন্তু সার্কের মধ্য দিয়ে উনি আরও শক্ত করার একটা উদ্যোগ নিয়েছিলেন। এটা বাস্তবায়নের জায়গায় আমরা যেতে পারিনি। তো সেই জায়গাটায় অবশ্যই আমাদের পররাষ্ট্র নীতির একটা বড় কাজ হবে যে আবার সার্ককে রিভাইভ করা, সার্কের অধীনে আমরা আমাদের এই সাউথ এশিয়ান ভুক্ত দেশগুলোর মধ্যে কানেক্টিভিটি আরও জোরদার করা। আরেকটা বিরাট সমস্যা রয়ে গেছে রোহিঙ্গা সমস্যা। সেই রোহিঙ্গা সমস্যাটা সমাধান হয়নি, বরঞ্চ আরও ঘনীভূত হয়েছে বিভিন্ন কারণে। 150 বছরেরও বেশি পুরনো ঐতিহ্যবাহী পাবনা জেলা স্কুলের নবীন প্রবীণ শিক্ষার্থীদের পুনর্মিলনী হয়েছে। পাবনা জেলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে পুনর্মিলনীতে 1957 থেকে 2025 সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেন। প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে জেলা স্কুল প্রাঙ্গণ, পরিণত হয় মিলন মেলায়। পাবনা থেকে আক্তারুজ্জামান আক্তারের রিপোর্ট। 1853 সালে প্রতিষ্ঠিত দেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ পাবনা জেলা স্কুলের শিক্ষার্থী ছিলেন বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসু, ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ, বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ সাইদ, শিক্ষাবিদ ও গীতিকার ডক্টর আবু হেনা মোস্তফা কামালের মতো বরেণ্য ব্যক্তিত্বরা। ঐতিহাসিক এই শিক্ষা প্রতিষ্ঠানের পুনর্মিলনীতে অংশ নেন নবীন প্রবীণ সব বয়সের প্রাক্তন শিক্ষার্থীরা। আমরা সবাই মিলে এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে একটা দেশের সেরা অ্যালামনাই হিসেবে গড়ে তুলব এবং সবার সহযোগিতা চাচ্ছি। আমরা এই অর্গানাইজেশনটা শুরু করেছিলাম একটাই কারণে, টু ক্রিয়েটিভ সাম কানেকশন, যে আমাদের ছেলেপেলে যারা এখানে আছে তারা যেন আমাদের মতো, আমাদের ভিতরে অনেকে আছে যারা অনেক বড় ব্যবসা করে, তাদের সঙ্গে একটা কানেক্টিভিটি রাখতে পারে এবং অ্যাটলিস্ট বছরে একবার করে যেন আমরা সবাই একসঙ্গে দেখা করতে পারি। পুনর্মিলনীতে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা, প্রকৌশলী, চিকিৎসক, আমলা, অধ্যাপক, সাংবাদিক সহ নানা পেশায় নিয়োজিত প্রাক্তন শিক্ষার্থীরা। প্রাণের মিলন মেলায় অংশ নিতে পেরে উচ্ছ্বসিত তারা। 1957 ব্যাচ থেকে 2025 ব্যাচ পর্যন্ত প্রায় 1,500-এরও বেশি অ্যালামনাই, প্রায় 1800 জন অতিথি আমাদের এখানে উপস্থিত হয়েছেন। এটা আমাদের জন্য এক পরম প্রাপ্তি। আমাদের প্রাণের স্কুল, এখানেই আমরা বড় হয়েছি, এখানেই শিক্ষা নিয়েছি, এখানে শরীর গঠন করেছি, এখান থেকেই মুক্তিযুদ্ধের আন্দোলন করেছি। সবারই প্রত্যাশা প্রতি বছরই যেন এই মিলন মেলার আয়োজন করা হয়। প্রাণবন্ত সবাই উৎসাহীভাবে, এত বড় আয়োজন খুব সুন্দর লাগছে এখানে এত বছর পরে এসে। এটা একটা প্রাণের মেলা এবং সবার পরিচয় জেলা স্কুল। সত্যি কথা বলতে কি যে আমরা একটু স্মৃতিকাতর হয়ে গেছি যে এইখানে এসে দীর্ঘদিন পর আমাদের সতীর্থদের, বিশেষ করে আমাদের সিনিয়রদের যাদের সঙ্গে দেখা হয় নাই বললে চলে। আমরা মনে করি যেমন ঈদ একটা আনন্দের ব্যাপার, আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আজকের এই উদ্যোগ বা আমাদের এই মিলন মেলাটাও আমরা মনে করি তেমন একটা আনন্দের ব্যাপার। পুনর্মিলনীতে ছিল ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন। পাবনা থেকে আক্তারুজ্জামান আক্তার, চ্যানেল আই।
ঈদের আনন্দ ভাগাভাগি করতে প্রতি বছরের মতো এবারও পঞ্চগড়ের কর্মহীন ও দরিদ্রদের খাদ্য সামগ্রী দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ট্রাই ফাউন্ডেশন। চাল, ডাল, সেমাই সহ নিত্যপণ্য পেয়ে সন্তুষ্ট প্রান্তিক জেলার মানুষজন। প্রতি বছর ঈদে খাদ্য সামগ্রী বিতরণ সহ এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন বিশিষ্টজনেরা। পঞ্চগড় থেকে এ রহমান মুকুলের ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। সীমান্ত ঘেঁষা জেলা পঞ্চগড়ের সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে 2 দশকের ধারাবাহিকতায় এই বছরও খাদ্য সামগ্রী বিতরণ করেছে ট্রাই ফাউন্ডেশন। চাল, ডাল, সেমাই, চিনি, আলু সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেয়া হয় তাদের হাতে। এসব খাদ্য সামগ্রী হাতে পেয়ে খুশি সুবিধাবঞ্চিত মানুষেরা। ট্রাই ফাউন্ডেশনের পক্ষ থেকে যে ত্রাণটা আসছে আমাদের সবার জন্য আমি পাইছি, আমি খুব আনন্দিত। আমার ঈদটা খুব ভালো যাবে, খুব হবে সুন্দর। ঈদ উপলক্ষে আমাদের যে ইয়েটা পাইলাম, আমরা খুব খুশি। যারা দিচ্ছে তাদের জন্য আমি দোয়া করতেছি। আমার প্রতিবন্ধী মেয়েটার জন্য আপনারা দিচ্ছেন, আমি অনেক খুশি। যে পণ্যটা পাইছি, এই পণ্যটা পাওয়াতে আমরা খুব খুশি হয়েছি। পঞ্চগড় পৌর এলাকার পূর্ব জালাশি এলাকায় 2 শতাধিক দুস্থ ও অসহায় মানুষকে দেয়া হয়েছে খাদ্য সহায়তা। ট্রাই ফাউন্ডেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বিশিষ্টজনেরা। ট্রাই ফাউন্ডেশন এই ঈদ সামগ্রী দুস্থদের মাঝে বিতরণ করছে, এটি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভালো কাজের মধ্যে। এবং যারা এখানে পাচ্ছে অসহায় মানুষগুলো, আমি মনে করি তারা সানন্দে এই সামগ্রী পাওয়ার পরে ঈদ উদযাপন করতে পারবে। তো এ ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকুক সেটা প্রত্যাশা করি। সুবিধাবঞ্চিত একটি জনপদে ট্রাই ফাউন্ডেশনের উদ্যোগ ঈদের খুশি ভাগাভাগি যে কথাটা, এটার মধ্যেই ট্রাই ফাউন্ডেশনের যেই মানুষের জন্য কাজ করার যে উদ্যোগটা সেটা প্রতিফলিত হয়। আমরা চাই ট্রাই ফাউন্ডেশন পঞ্চগড়ের মতো জেলায় ওনাদের কার্যক্রম আরও বিস্তৃতি করবে। সরকারের পাশাপাশি ট্রাই ফাউন্ডেশনের মতো অন্য স্বেচ্ছাসেবী সংগঠন ও সামর্থ্যবান মানুষ এগিয়ে আসলে দরিদ্র ও কর্মহীন মানুষের কষ্ট অনেকাংশেই লাঘব হবে বলে মনে করেন বিশিষ্টজনেরা। আল মুকসিদ, চ্যানেল আই। প্রকৃতি পরিবেশের নানা উপাদান ব্যবহার করে বসতি গড়ে উঠেছে মানবজাতি, নিশ্চিত করেছে খাদ্য, জীবন, জীবিকা। তবে ক্রমবর্ধমান চাহিদার সাথে সাথে কমছে প্রাকৃতিক সম্পদ, বিলুপ্তির পথে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণী। হুমকিতে থাকা ধরিত্রী বাঁচাতে প্রকৃতি সংরক্ষণে ধর্মীয় নির্দেশনা মানার তাগিদ সংশ্লিষ্টদের। আফরোজা হাসির ডেস্ক রিপোর্ট। সৃষ্টির আদিকাল থেকেই মানবজাতিকে মাতৃস্নেহে আগলে রেখেছে প্রকৃতি। বিভিন্ন উদ্ভিদ আর প্রাণীর নিরাপদ আশ্রয় নিশ্চিতের পাশাপাশি বিকশিত হয়েছে মানব সভ্যতা। বিভিন্ন ধর্মে প্রাণীজগৎ, গাছপালা, পাহাড়, নদী, সর্বোপরি প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। গাছ, নদী, পাহাড় সহ প্রকৃতি সংরক্ষণে ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ কোরআন ও হাদিসে রয়েছে অসংখ্য নির্দেশনা। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাণী হত্যা কিংবা প্রকৃতি ধ্বংস থেকে বিরত থাকার পাশাপাশি গাছ রোপণে উৎসাহ দিয়েছেন। মাজারসহ বিভিন্ন ধর্মীয় তীর্থস্থানে জালালি কবুতর, হুদহুদ পাখি, আবাবিল পাখি, বোস্তামি কাসিম সহ বিভিন্ন প্রাণীর সংরক্ষণ করছেন সংশ্লিষ্টরা। তুলসী, নিম, চন্দন সহ বিভিন্ন উদ্ভিদের পাশাপাশি প্রাণী সংরক্ষণে জোর দেওয়া হয়েছে সনাতন ধর্মে। প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে নানা পরামর্শ ও নির্দেশনা রয়েছে বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মেও। তবে ধর্মীয় মূল্যবোধের অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। দৈনন্দিন জীবনে ধর্মীয় মূল্যবোধের চর্চা ও এর সঠিক প্রয়োগের মাধ্যমেই রক্ষা পাবে প্রকৃতি ও পরিবেশ, নিশ্চিত হবে সবুজ পৃথিবী। আফরোজা হাসি, চ্যানেল আই। দর্শক, প্রকৃতি সংরক্ষণে ধর্মীয় অনুশাসন নিয়ে বিশেষ আয়োজন দেখবেন আজ রাত 10টা 15 মিনিটে প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে।
আমেরিকার নিউ ইয়র্ক সহ বিভিন্ন শহরে বসবাসরত বেশিরভাগ বাঙালিরাই এখন নিজ নিজ আঙিনায় নিয়মিত কৃষির চর্চা করেন, যার মাধ্যমে দূরদেশে থেকেও তারা দেশের মাটি, ফল, ফসল আর সংস্কৃতির সঙ্গে গড়ে তোলেন এক অদৃশ্য বন্ধন। এমনই এক প্রবাসী বাঙালির আঙিনা কৃষি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। আমেরিকার নিউ ইয়র্কে প্রায় 2 দশকেরও বেশি সময় ধরে বসবাস করছেন দুলাল বেহুদু আর আসিয়া আক্তার দম্পতি। বাড়ির ফাঁকা জায়গায় তারা গড়েছেন বিচিত্র সবজি, ফুল আর শৌখিন উদ্ভিদে সাজানো আঙিনা কৃষি, যা তাদের প্রবাস জীবনেও এনে দিয়েছে স্বদেশের স্বাদ। প্রথমবার যে গার্ডেন করি মূলত আমি চায়না থেকে চারা আনাইছি, যেটা আগের দিনে মানে বিগিনিং এত ইজি ছিল না গাছগুলি আনা আর কি, চায়না থেকে আনা হয়েছে। কিন্তু এখন তো অ্যাভেলেবল পাওয়া যায়, বিশেষ করে জ্যাকসন হেড, আমরা নিউ ইয়র্কে থাকি, সব ধরনের চারা। এই মরিচটা খুবই স্পাইসি, যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য। পুঁই শাকটা খুব ইজিলি নিউ ইয়র্কে হয়, মাশাআল্লাহ। এইটা আমাদের বিলাতি ধনেপাতা। উৎপাদিত সবজি পরিবারের চাহিদা মিটিয়েও তারা ভাগাভাগি করেন প্রতিবেশীদের সঙ্গে। আমাদের ছোট পরিবার, আমাদের কত সবজি লাগে না, অতিরিক্ত সবজি যা হয় আমাদের কমিউনিটি বন্ধু বান্ধব যারা আছে নিউ ইয়র্কে তাদেরকে, তারা খুব আনন্দ পায়। এই উদ্যোগের মাধ্যমে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে তারা পৌঁছে দিতে পারছেন দেশের ফল ফসল, কৃষি সংস্কৃতি আর শেকড়ের গল্প। শাইখ সিরাজ, চ্যানেল আই। সুধী দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ সকাল 11:30 হৃদয়, মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। এবারে নিচ্ছে একটি বিরতি। বিরতির পর স্বাগত আরও একবার চ্যানেল আই সংবাদে। দর্শক, এবার কৃষি সংবাদ। কুষ্টিয়া দৌলতপুরে এক কৃষক আধুনিক প্রযুক্তি উদ্ভাবনী চাষ পদ্ধতি কোকোপিটে চারা তৈরি করছেন। এতে অনুপ্রাণিত হচ্ছেন স্থানীয় কৃষক। উদ্যোক্তা কৃষকের পরিকল্পনা আগামীতে চারা উৎপাদনের পরিসর আরও বৃদ্ধি করার। এবার প্রকৃতি সংবাদ। সালে আগস্টে প্রবল বর্ষণ ও উজানের ঢালে নোয়াখালীর কোম্পানিগঞ্জের ছোট ফেনী নদীতে নির্মিত মুছাপুর রেগুলেটর ভেঙে যাওয়ায় তীব্র ভাঙন দেখা দেয় দুই পাড়ের বিস্তৃত জনপদ জুড়ে। ভাঙনে বাস্তুহারা হওয়ার পাশাপাশি জমি ও পুকুরে লবণাক্ততায় চরম দুর্ভোগে কোম্পানিগঞ্জ, কবিরহাট ও ফেনীর সোনাগাজী, দাগনভূঞা এলাকার লাখো মানুষ। সংকট সমাধানে দ্রুত স্থায়ী স্লুইস গেট নির্মাণের দাবি স্থানীয়দের। এবারে খেলার খবর। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর ব্যক্তিগত পারফরম্যান্সের সুখবর পেয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা। অলরাউন্ডারের তালিকায় চতুর্থ থেকে দ্বিতীয় এবং বোলারদের তালিকায় নবম থেকে সপ্তম স্থানে উঠেছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচে 5 উইকেট নিয়েছেন তিনি। এছাড়াও আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় বাংলাদেশের নাহিদ রানা 65 ধাপ টপকে 98তম, তাসকিন 40তম থেকে 28 এবং মোস্তাফিজুর 13 ধাপ এগিয়ে 47তম স্থানে উঠেছেন এবং ব্যাটিং র্যাঙ্কিংয়ে ওপেনার তানজিদ হাসান 55 থেকে 31তম স্থানে উন্নীত হয়েছেন। সবশেষে ফ্রেশ আটা ময়দাসুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। শুক্রবার সৌদি সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদ উল ফিতর। ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব নিহত বলে ইসরায়েলের দাবি। নিরাপত্তা প্রধান লারিজানিকে হত্যার প্রতিশোধে তেল আবিবে ইরানের ক্লাস্টার বোমা হামলা। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমনের জানাজার নামাজের স্বজন সহকর্মী বিশিষ্টজনদের অংশগ্রহণ। গুণীশিল্পীর প্রতিভার কথা স্মরণ। পঞ্চগড়ে কর্মহীন ও দরিদ্র মানুষের মাঝে ট্রাই ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ। মানবিক উদ্যোগে বিশিষ্টজনদের প্রশংসা। এবং ক্রমবর্ধমান চাহিদার সাথে কমছে প্রাকৃতিক সম্পদ। প্রকৃতি সংরক্ষণে ধর্মীয় নির্দেশনা মানতে সংশ্লিষ্টদের তাগিদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।